ক্রিকেটে একজন নতুন তারকা খুঁজে পাওয়া যতটা আনন্দের, তার চেয়ে অনেক বেশি আনন্দের আসলে একজন পুরনো তারকাকে নতুন করে খুঁজে পাওয়া। এটা শুনতে শুধু রোমান্টিক শোনায় তা না, পুরো ব্যাপারটার পিছনে একটা সায়েন্স আছে। কারণ আপনি পুরনো ওই তারকাটার পিছনে অলরেডি একটা ইনভেস্ট করে ফেলছেন, আপনার সময় গেছে, আপনার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল সুবিধা তাকে দিচ্ছেন। সেই ছেলেটাকে যদি আপনি ওই ইনভেস্টমেন্টটা নতুন করে আবার ফেরত পান, তাহলে ওইটা আপনার দেশের ক্রিকেটের জন্য ভালো। সবচেয়ে বড় কথা, ওর যে সাবেক ছোট্ট এক্সপেরিয়েন্স আছে, ওই জিনিসটাকে আবার কাজে লাগানো যায়। আমাদের দেশে এই জিনিসটা খুব কমই হয়। এই যে ইন্ডিয়াতে বরুণ নামে একটা ছেলে খেলতেছে, বরুণ চক্রবর্তী, ও দেখাইছে যে কিভাবে আবার ফিরে আসতে হয়। আমাদের দেশে ক্রিকেটাররাও ফেরার ওই আগ্রহটা দেখায় না, বোর্ডও ওই সাপোর্টটা দেয় না। অ্যাট লাস্ট আমরা একটা ওই রকম অ্যাসেট পাইলাম যে মোটামুটি হারায় গেছিল বলে আমরা ধারণা করছিলাম, কিন্তু সেখান থেকে প্রবল প্রতাপে ফিরে আসছে। ফিরে এসে প্রুভ করছে যে তাকে নিয়ে আমরা শুরুতে যে ধারণা করছিলাম সে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসছে। সে হচ্ছে আমাদের শামীম হোসেন পাটোয়ারি। শামীম এখন লোকজনে তারে নতুন করে 360 ব্যাটসম্যান হিসেবে, সেই 360 ব্যাটসম্যান এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান যে আসলে প্রপারলি উইকেটের চারপাশে খেলতে পারতেছে, সেই ব্যাটসম্যানটাকে নিয়ে একটু আলাপ করি, সেই শামীমকে নিয়ে একটু আলাপ করি। শামীমের গুরুত্বটা শুরুতে আসলে ওই 360 দিয়ে বোঝাতে হবে। সেটা হচ্ছে এখন শামীম যে ব্যাটিংটা করতেছে, এইটা আমাদের আধুনিক যে শর্টার ফরম্যাট ক্রিকেট, টি-20 ক্রিকেট, এটার জন্য খুব 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 জরুরি। আপনি দেখবেন যে এই যুগে যেসব দল টি-20তে সফল হচ্ছে, তাদের সফল হওয়ার পেছনে এরকম দু তিনটা ব্যাটসম্যানের খুব বড় ভূমিকা থাকে। একটা দুটো ব্যাটসম্যান তো থাকে একদম প্রপার 360 ব্যাটসম্যান, যারা শুয়ে বসে শট করবে। যেমন এখন আছে ইন্ডিয়াতে সূর্য কুমার যাদব। সবাই সূর্য কুমার যাদবের মতো হবে না, যে আক্ষরিক করতে শুয়ে পড়বে না শট করতে গিয়ে, বা আক্ষরিক করতে এক পায়ে দাঁড়ায় শট করবে না, এটা সবাই পারবে না। কিন্তু এইটা আপনার লাগবে যে দলে দু তিনজন ব্যাটসম্যান লাগবে টপ অর্ডারে, যারা উইকেটে সব পাশে শট করবে। কারণ আপনার মনে হতে পারে দাদা বারবার সব পাশের কথা বলতেছে কেন, সবাই তো সব পাশেই খেলে, যারা ভালো ব্যাটসম্যান তারা তো সব পাশে খেলে না। আমরা ভালো ব্যাটসম্যান বলতে এই পোস্ট মডার্ন যুগের আগ পর্যন্ত জানতাম অ্যাকচুয়ালি উইকেটের তিন পাশে শট করা, ডাইনে বামে, মানে দুই স্কোয়ারে আপনি শট করবেন, স্কোয়ার থেকে আস্তে আস্তে মিড হয়ে একদম লং পর্যন্ত। এইটাকে আমি তিন পাশ বলতেছি, আপনি চাইলে দুই পাশও বলতে পারেন। কিন্তু আমরা যখন চার পাশ বলি তখন আসলে তো চার পাশ বোঝানোর দরকার হয়, যে দুই পাশে ডাইনে বামে সামনে খেলতেছেন আপনি, লং অফ লং অনে যত শট খেলতেছেন সব সামনে খেলতেছেন, ভিতে খেলতেছেন। কিন্তু একটা জায়গা মিস রয়ে গেছে, খেয়াল করছেন? সেটা হচ্ছে উইকেটের পেছনে। উইকেটের পেছনে শট করাটা খুবই আনঅর্থোডক্স একটা ব্যাপার। একটা সময় পর্যন্ত আমরা যখন খেলা দেখা শুরু করছি বা বেশ বড় হয়েছি, তখন পর্যন্ত উইকেটের পেছনে শট যাইতো মূলত কানাগাঞ্চিতে লাগা। আপনি করতে গেছেন স্কোয়ার কাট, ব্লেডের উপরে লেগে বল চলে গেছে উইকেটের পেছনে। এছাড়া উইকেটের পেছনে ইচ্ছা করে খেলাটা তখন একটা ক্রাইম ছিল, বলা হতো যে উইকেটের পেছনটা আসলে খেলার জায়গা না। এবং আপনি দেখবেন না যত শট আছে ব্যাকরণে, তার ভিতরে কোনোটা ফর্মালি ওরকম তৈরি হয় নাই যেটা আপনি উইকেটের পেছনে খেলতে পারবেন। কিন্তু আস্তে আস্তে যেটা হলো যে ওই যে নিউজিল্যান্ডের ওই ব্যাটসম্যানটার নাম ভুলে গেছি, প্রথম অ্যাকচুয়ালি যে স্কুপ জিনিসটা আবিষ্কার করলো, এই স্কুপটা প্রথমে খুব জনপ্রিয় হলো। একবারে আমাদের আশরাফুল এটার যে এক্সিকিউশনটা করতো, আশরাফুল সম্ভবত আমাদের প্রথম ব্যাটসম্যান যে অ্যাকচুয়ালি উইকেটের চারপাশে কনফিডেন্টলি খেলতে পারতো, মানে উইকেটের পেছনেও সে কনফিডেন্টলি খেলতে পারতো, সেই স্কুপ করতে পারতো। তার স্কুপ নিয়ে তো প্রচুর কাব্য হয়েছে, আশরাফুলের স্কুপ নিয়ে আলাদা একটা পর্বও করা সম্ভব। এছাড়া আশরাফুল সুন্দর প্যাডেল করতো, র্যাম্প করতো, ইভেন সুইচ করে একটু পেছনের দিকে পাঠানো সুইচ হিটটাকে, এটাও করতো। আশরাফুল অনেক ধরনের পেছনে শট করতে পারতো। সে সময় তো আর আমরা 360 টার্মটার মতো পরিচিত ছিলাম না বলে ওকে বলতাম না। তবে এটা ঠিক যে আশরাফুল ওরকম এক হাতে শট করে ফেলা বা শুয়ে পড়া বসে পড়া এগুলো করতো না। পরে স্কোপটাকে আরও সুন্দর এবং আরও দুর্দান্ত করলো হচ্ছে দিলশান, তিলকরত্নে দিলশান। তখন ওইটাকে আমরা বলতাম দিল স্কোপ, মানে আমরা না, মিডিয়া বলতো দিল স্কোপ। যাই হোক, উইকেটের পেছনে খেলাটা কিন্তু আসলে ওই যে লেট 90s থেকে শুরু করে এরপরের সময়টা বেশি দেখছি আমরা। এবং যত টি-20 আগাইছে, টি-20 দাপট দেখাচ্ছে, তত বেশি উইকেটের পেছনে শট বেরোচ্ছে। এটা সায়েন্সটা হচ্ছে যে ওই উইকেটের পেছনে ওই জায়গাগুলোতে সাধারণত কোনো ফিল্ডার দেওয়া হয় না।
ক্লাসিকভাবে একটা লেগ স্লিপ বা ওই পেছনের স্লিপটা একটু পিছায় দেওয়া, এভাবে কিছু প্রোটেকশনের ব্যবস্থা করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমি যে শটগুলোর কথা বললাম বা আপনারা যে শটগুলো আজকাল দেখেন, এই শটগুলো কোনো প্রোটেকশন নাই। কোনো ফিল্ডার অ্যাকচুয়ালি এখানে রাখা সম্ভব না। আপনি জানেন একটা দুটো শট এরকম যাবে উইকেটের পেছনে, তো আপনি এখানে রাখবেন না ফিল্ডার। ফলে ওখানে মারা মানে নিশ্চিত রান। এবং আমরা এখনকার দিনে এসে দেখতেছি প্রায় সব দল এটা দারুণ এক্সিকিউট করতেছে। আমি নিশ্চিত খুব দ্রুত ক্যাপ্টেনরাও এটা ভালো অ্যান্সার পেয়ে যাবে। তো সেটা পরের আলাপ। এখন কথা হচ্ছে এই জায়গাটায় আমরা খুব পিছায় ছিলাম, এবং সেই জায়গাটায় আমাদের শামীম পাটোয়ারির যে নবজন্মটা হলো, এই নবজন্মের পরে দেখা গেল যে সে আসলেই উইকেটের চারপাশে খেলতেছে। যেমন লাস্ট ম্যাচটা, গতকালকের ম্যাচটা আমি দেখলাম, গতকালকের ম্যাচটাতে আবার খুব ইন্টারেস্টিংলি দেখলাম যে একটা মাত্র র্যাম্প করলো, এছাড়া সবগুলো একদম জেনুইন শট। বিশেষত দুইটা কাভার ড্রাইভ করলো, দুইটা স্কোয়ার কাট করলো, অবিশ্বাস্য। মনে হলো একদম সিনেমা থেকে উঠে আসছে, একদম ওই যে ক্রিকেট ব্যাকরণের বই থেকে উঠে আসছে। কালকে সে বোধহয় 78 রান করলো, 78 রান 79 রান। এর ভিতরে খুব বেশি আনঅর্থোডক্স, কোনো আনঅর্থোডক্স ওই অর্থে নাই। ওই যে বললাম একটা র্যাম্প, কি সুন্দর খেললো। অথচ জাস্ট এর আগের ম্যাচটায় যান 30 রানে একটা ইনিংস খেললো। এই 30 রানের ইনিংসের যে কয়টা বাউন্ডারি মারছে অলমোস্ট সবগুলো আনঅর্থোডক্স, এবং সবগুলো ওই এক হাতে সুইচ করে পাঠায় দেওয়া, র্যাম্প করা, এইসব করতেছে। এখন এই জিনিসটা আমাদের ক্রিকেটের জন্য মারাত্মক একটা ব্যাপার হলো, মারাত্মক একটা ব্যাপার হলো। এবং শামীম যে জায়গাটা খেলে, এই সূর্যকুমার যাদব এরা মূলত ওপরের দিকে এই কাজটা করে, কিন্তু শামীম 6-7 এই কাজটা করে, মানে হচ্ছে আরও বেশি তাকে ভালো এক্সিকিউট করতে হয়। তখন তো ফিল্ডার ছড়ায় পড়ে, তখন আপনার এই এক্সিকিউশনটা অনেক ভালো লাগে। আপনি কোনো ক্রমে শুয়ে একটু একাতে টাচ করে দিলেন আর 4 হয়ে গেল, তা তো তখন হবে না। তখন আপনার প্রপার টাইম হইতে হবে, প্রপারলি ফিল্ডারদের গ্যাপ খুঁজে পাইতে হবে, তারপরে না ওইখান থেকে আপনার 4-6 আসবে, তবে আউট হয়ে যাবেন। ফলে শামীমের কৃতিত্বটা আমি আরও বেশি দেখি। এবং শামীম সেখানে একাধিকবার বলছে, সর্বশেষ ওই 30 রান যেদিন করছে ওদিনও বলছে যে সে এক্ষেত্রে সূর্যকুমার যাদব না, সে এক্ষেত্রে ডিভিলিয়ার্সে ফলো করে। মানে আমি একদিন মধ্যে কোনো একটা কন্টেন্টে বলতেছিলাম ডিভিলিয়ার্সের শীর্ষ হয়ে গেছে। সরাসরি ডিভিলিয়ার্সের কাছেও শেখে নাই, কিন্তু ও নাকি যেটা করে যে ও ডিভিলিয়ার্সের প্রচুর ব্যাটিং ইউটিউবে দেখে, প্রচুর দেখে। ডিভিলিয়ার্স এগুলো করার জন্য, ডিভিলিয়ার্সই তো আসলে ওই যে প্রথম 360 ব্যাটসম্যান, এবং সূর্যকুমার যাদবের প্রতি সম্মান রেখেই বলা যায় ডিভিলিয়ার্স অন্য লেভেলে নিয়ে গেছিলো ব্যাপারটারে। ডিভিলিয়ার্স তো মানে ডিভিলিয়ার্সই তো, ডিভিলিয়ার্সের ওই শটগুলো ও নাকি খুব দেখে, এবং সেটা যে দেখে কাজ হয়েছে সেটা বোঝা যাচ্ছে, এবং সেটা আউটপুটটাও আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে যে শামীমকে নিয়ে কথা বলতে গেলে ওই যে শামীমের প্রত্যাবর্তন, এই ব্যাপারটা একটু না বললেন নয়। এখন আপনারা ভাবতে পারেন যে শামীমকে নিয়ে যখনই বলে দাদা এই এক গল্প বলতে বলতে কান পচায় ফেলছে। তারপরে একটু ছোট্ট করে বলে দেখেন, এবার যখন কন্টেন্ট বানানো শুরু করলাম একবার আর্লি স্টেজে, আমি তখন ওই যে আপনার কোনো ক্রমে ক্যামেরা দাঁড় করায় ওই কোনো এডিটিং ছাড়া সরাসরি লাইভের মতো বলে যেতাম। কখনো অফিসে বসে বলতাম, কখনো আমার গ্রামের বাড়িতে বসে বলতাম। তো যাই হোক, ওরকম একদম আর্লি থার্ড অথবা সেকেন্ড কন্টেন্ট করার আগে আমাকে আমাদের এক রিপোর্টার জানালো যে দাদা জানেন আপনি তো শামীমরে নিয়ে খুব উচ্ছ্বসিত থাকেন, শামীমের কী অবস্থা? তাই বললাম কী অবস্থা? ও তো খুব মোটা হয়ে গেছে এই পর্যন্ত জানি, ও এবং ও প্রাইমারি স্কোয়াডের ডাক পায় নাই 2024 ওয়ার্ল্ড কাপের। তো বললো না সেইটাও না, ওকে ইয়েতে খেলতে দিচ্ছে না, ওকে মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করতে দিচ্ছে না, বের করে দিচ্ছে। আমি বললাম কী বলো এটা, তুমি কই শুনলা? তো বললো একটা ভিডিও দেখছি। ভিডিওটা দেখলাম, ওটা এক্সাজারেট ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওইটা একটা, আমি বলবো যে ওর জন্য একটা টার্নিং পয়েন্ট ওই ভিডিওটা। সেটা কীরকম? ভিডিওতে দাবি করা হচ্ছে যে শামীম পাটোয়ারি মূল স্টেডিয়ামে প্র্যাকটিস করার চেষ্টা করতেছিল, তখন তাকে শাহরিয়ার নাফিস ওখান থেকে বের হয়ে যেতে বলতেছে। আসলেই দেখা যাচ্ছে শাহরিয়ার নাফিস জানলা থেকে হাত ইশারায় কি যেন বলতেছে, শব্দ তো শোনা যাচ্ছে না। পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি শাহরিয়ার নাফিস এবং শামীম দুজনের সঙ্গে কথা বললাম, বুঝলাম যে এটা একদমই এক্সাজারেট একটা ব্যাপার। ওখানে আসলে গ্রাউন্ডে কাজ চলতেছিল বলে শাহরিয়ার নাফিস বলছে যে তুমি এক কাজ করো, তুমি একটু একাডেমি মাঠে গিয়ে প্র্যাকটিস করো। এমনিতেই ছুটির দিনে কিন্তু সব খেলোয়াড়েরই মূল মাঠে প্রবেশ নিষিদ্ধ থাকে, তারপরেও কেউ আটকায় না, অ্যাজ এরা ন্যাশনাল টিমের ক্রিকেটার। কিন্তু ওখান থেকে যে ওই জায়গায় গেল, এই শামীমের যাওয়াটা আমার কাছে মনে হলো যে শামীম আসলে নিজের পুনরুদ্ধার করতে হেঁটে গেল। ওই সময় শামীমের যে শেপ, যে শরীরের আকার, তাতে পরিষ্কার মনে হচ্ছিল এই ছেলে জীবনে কোনোদিন কোনো ক্রিকেট দলে চান্স পাবে না। শামীম যখন প্রথম বাংলাদেশে আসলো, মানে ও তো প্রথম আলোচনায় আসলো আন্ডার 20 যে ওয়ার্ল্ড কাপ আমরা জিতলাম ওই দলটার মেম্বার হিসাবে। তার আগেই টুকটাক ঘরোয়া ক্রিকেটে ওরকম খুব মারকুটে ব্যাটিং করে। তো শামীমের ব্যাপারে ইয়ে ছিল যে এই ছেলেটা মারতে পারে, এই ছেলেটা মারতে পারে। সেটা না অত বেশি আমরা কেউ দেখি নাই।
এবং টি-20 বিশ্বকাপে ও অত বেশি কিছু করে নাই, যেটা আমরা দেখবো, যেটা নিয়ে কাব্য হবে। ওটা হলো হচ্ছে ওরা তো ফিরল ওয়ার্ল্ড কাপ জিতে করোনার ঠিক আগ মুহূর্তে, করোনার সময় খেলা বন্ধ থাকলো, তারপর বিসিবি একটা শুধুমাত্র লোকাল ক্রিকেটারদের নিয়ে একটা টি-20 টুর্নামেন্ট করলো। এটা কি বঙ্গবন্ধু টি-20 কাপ বা এরকম কিছু একটা নাম ছিল। তো ওই টুর্নামেন্টটায় শামীম মোটামুটি ফাটায় দিল। ওই টুর্নামেন্টটায় ওদের আন্ডার-19 ব্যাচে সবাই নিজেদেরকে চিনালো। আকবর দুর্দান্ত রান করছিল ওই টুর্নামেন্টটায়, শরীফুল খুব ভালো বল করে ওই টুর্নামেন্ট থেকেই মূলত ন্যাশনাল টিমে আসলো। অ্যাকচুয়ালি ওই টুর্নামেন্টটা ছিল আমাদের ওই 2020 ব্যাচটা নিজেদের চেনানোর টুর্নামেন্ট, এবং ওখানে শামীম পারফর্ম করে মুহূর্তের মধ্যে সম্ভবত ওদের ব্যাচের প্রথম ক্রিকেটার হিসেবে ন্যাশনাল টিমে ডাক পেয়ে গেল। ন্যাশনাল টিমের ডাক পেয়ে যাওয়ার পরে শামীম জানেন, আপনাদের মনে আছে যে প্রথম কী কারণে ইন্টারন্যাশনালি দৃষ্টি আকর্ষণ করলো? ও 12 ম্যান হিসেবে নেমে বাউন্ডারি লাইনে একটা ক্যাচ ধরছিল। ওই ক্যাচটাকে তারা প্রায় বিজ্ঞাপন বানায় ফেলছিল, মানে অহরহ ওরা ওই ক্যাচটা দেখাতো, মানে এটা অতি মানবীয় একটা ক্যাচ ছিল। এবং তখন শামীমের একটা বড় পরিচয় ছিল যে এ ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডার হু ক্যান ব্যাট, মানে সে সর্বোচ্চ মানের একটা ফিল্ডার ছিল। এবং আপনাদের মনে আছে কিনা, শামীম কিন্তু ভালো বলও করতো। বেশ, আপনার ওয়ান ডেতে 10 ওভারের মধ্যে 4 ওভার বল করে ফেলতে পারে, 10 ওভারের কোটার মধ্যে 4-5 ওভার তার উপরে ক্যাপ্টেন বোলিং দিতে পারে। মানে ও তখন একটা পূর্ণাঙ্গ অলরাউন্ডার, যে কিনা আপনার টিমের বেস্ট ফিল্ডার, দুর্দান্ত মারকুটে ব্যাটসম্যান, এবং দরকার হলে ভালো বল করতে পারে। এরকম একটা অবস্থায় শামীমকে নিয়ে তখন শামীমের ফিটনেস, আমার যে ফ্রিকনেস তখন, মানে ও বেটে খাটো একটু গাট্টা গোট্টা, কিন্তু পুরোটা মাসল, একদম পুরোটা মাসল, এবং ফিটনেস হচ্ছে ওর মূল শক্তি। ওইগুলো নিয়ে অনেকে স্টোরি করছে, সবাই, বিডি নিউজ, প্রথম আলো, আমি এই দেবব্রত 2-4টা স্টোরি করছি। ওর যে ফিল্ডিং নিয়ে যে অবসেশন, এটা নিয়ে ওর একটা ইন্টারভিউ নিয়েছিলাম শুধু এই সাবজেক্টে, ফিল্ডিং জিনিসটাকে কেমন এনজয় করে। ওইখানে একটা কথা বলছিল যে দাদা, যে লোক ফিল্ডিং এনজয় না করে সে কখনো ভালো ফিল্ডার হতে পারে না, কারণ ফিল্ডিং করে আপনি কখনো সুনাম কামাইতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ফিল্ডিং করবেন হচ্ছে সেলফলেসলি, দু একটা ক্যাচ বা দু একটা সেভ হয়তো চোখে পড়ে যাবে, কিন্তু ফিল্ডিংটা মূলত নিজের জন্য করতে হয়, আনন্দের জন্য করতে হয়। এই শামীম যেভাবেই হোক জাতীয় দলে খুব বেশি রান করতে পারলো না, ছোট ছোট স্কোর করলো, এবং পরে বাদ পড়ে গেল। বাদ তো পড়তেই পারে, এরপরে আবার খেলে ফিরবে। কিন্তু এরপরে যেটা হলো, ও কিভাবে কি করে জানো, এইখানে কিছু পাবলিক গসিপ টসিপ আছে, মানে দুষ্টুমি টাইপের কিছু গসিপ আছে। তো যাই হোক, ও মূল স্রোতের বাইরে চলে গেল অনেকটা। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে, দু একটা ঝোড়ো ইনিংস খেলে। এই লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগে ওর যে শেষ ম্যাচটা ছিল, এখানে একটা ধ্বংসাত্মক ইনিংস খেলেছিল। কিন্তু শামীম আউট অফ ক্রিকেট, মানে বলতেছি যে একাধারে সে ধ্বংসাত্মক ইনিংস খেলতেছে, আবার বলতেছে আউট অফ ক্রিকেট। মানে কি? মানে হচ্ছে আপনি ঝোড়ো একটা ইনিংস খেলা মানেই আপনি ক্রিকেটে আছেন তা না। আপনার বডিটা ওখানে থাকতে হবে, আপনার অ্যাথলেট পজিশনটা থাকতে হবে, আপনার ফিটনেস থাকতে হবে। ওগুলো ছিল না। সেটা প্রমাণ পাওয়া গেল 2024 ওয়ার্ল্ড কাপের যখন ওই ক্যাম্প হয়, ক্যাম্পে ডাকার জন্য সব ক্রিকেটার, অনেকগুলো ক্রিকেটারকে নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা ফিটনেস টেস্ট নেওয়া হলো। তো সেই টেস্টে শামীম উতরাইতে পারলো না, উতরাইতে তো পারলোই না, সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের চেয়েও প্রায় দ্বিগুণ জঘন্য পারফরমেন্স করলো। তখন ওকে একটা ব্রেক দিল মূলত হান্নান ভাই, ওকে চ্যালেঞ্জ দিল যে তুই এই কয়দিনের মধ্যে এরকম ফিটনেস লেভেল অ্যাচিভ করবি, এই করবি, তারপর বাকিটা আমি তোর দায়িত্ব নিচ্ছি। সেই জায়গা থেকে ওই যে বললাম যে ওই যে মূল মাঠ থেকে মিরপুরের একাডেমির দিকে যাচ্ছে, তখনও পর্যন্ত জানে না কি করবে। ওই সময় আমার সঙ্গে ওর কথা হচ্ছিল। শামীম ওই সময় পর্যন্ত মানে জীবন, ক্যারিয়ার সব কিছু নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আছে। ও ঠিক বুঝতেছে না যে ও কি ক্রিকেটে আর আগাইতে পারবে কিনা, মানে কোন পথে হাঁটতেছে, কি করবে। আমি হান্নান বাইরে এত কৃতিত্ব দিই কেন, এইসব সময় কারোর একটা কাঁধে হাত রাখা বলা লাগে যে এই কাজটা কর, জাস্ট এইটুকু অ্যাচিভ কর, বাকিটা দেখতেছি। ওই কাজটা হান্নান ভাই ওরে করে দিছে, বাকিটা ও চ্যালেঞ্জ নিয়ে নিছে। ও ফিটনেস লেভেল আগের চেয়ে ভালো করছে, ভালো যে করছে সেটা আপনি দেখেন, স্কোয়ার লেগ দিয়ে ছক্কা মারার সময় সে যখন এক পায়ে পুরো টার্নটা নেয়, এক ফ্র্যাকশন সেকেন্ডের জন্য ওর ব্যালেন্স নষ্ট হয় না। ও যেসব শট করে তার মূল জাদু হচ্ছে ব্যালেন্স, এবং এই ব্যালেন্স রাখতে গেলে মানে ওর কখনো দেখা যায় শুধু টোর উপরে দাঁড়ায় শট করা লাগতেছে, কখনো দেখা যায় একটা হাত দিয়ে শট করা লাগতেছে, বাকি পুরো দেহ ঝুঁকে আছে, কখনো মাটির সঙ্গে সমান্তরাল হয়ে যায়, সেখান থেকে শট করতে হচ্ছে। এখানে ম্যাজিক 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 হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স না থাকলে আপনি মুহূর্তের মধ্যে ভেঙে চুরে পড়ে যাবেন, আর পড়ার আগে আপনার শট উল্টাপাল্টা হয়ে আপনি আউট হয়ে যাবেন। এবার আপনি স্টাম্পের উপরে কাত হয়েও পড়তে পারেন, কারণ স্টাম্পের এত কাছ থেকে ওই উইকেটের পেছনে ওই শটগুলো করা লাগে, ওই চিকি শটগুলো, যে আপনি ভেঙে চলে স্টাম্পের উপর পড়ার সম্ভাবনাই বেশি যদি সামান্য একটু ব্যালেন্সের দিক ওদিক হয়। বুঝতে পারতেছেন ও ব্যালেন্সটারে কোন লেভেলে নিছে। আর এই লেভেলের ব্যালেন্স অ্যাচিভ করা সম্ভব শুধুমাত্র আপনার যদি দুর্দান্ত ফিটনেস থাকে।
আমি শামীমকে বলি হচ্ছে যে এখন যারা উঠে আসতেছো, এই যে একেবারে তুমি করে বললাম কারণ একেবারে বাচ্চা বাচ্চা একঝাক ক্রিকেটার উঠে আসতেছে, এদের সবার জীবনে এই ধরনের ঘটনা ঘটবে যে ডাক পাবে জাতীয় দলে, একটা দুটো ম্যাচ সুযোগ পাবে, হয়তো 10টা ম্যাচ সুযোগ পাবে, ভালো করতে পারবে না, ছিটকে যাবে। এই যে তোমাদের সামনে নাইমও করতেছে, অনেকেই এরকম করতেছে, এদের মানে জাস্ট রোল মডেল বানায় ফেলা। শামীম ভবিষ্যতে বাংলাদেশের মহাতারকা হবে কিনা সেটা পরের ব্যাপার, যদি আমি বিশ্বাস করি যে এই ধারাটা ধরে রাখলে শামীম ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা মারদাঙ্গা নাম হিসাবে পরিচিতি পেতে পারে। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে শামীম যে এই যে নিজেরা বদলালো, যে আমি বাদ পড়ছি, আমি পথ খুঁজে পাচ্ছিলাম না, আমি কোথাও ছিলাম না, সেখান থেকে আমি ফিরে আসবো, ফিরে এসে দেখায় দিলাম। শামীমকে রোল মডেল বানায় ফেলো বাচ্চারা, তাইলে জীবনটা সহজ হবে। একবার দুইবার বাদ পড়া, একবার দুইবার হারায় যাওয়া, এটাতে জীবন থেকে হারায় যাওয়া যাবে না। সবার জন্য শুভকামনা থাকলো। সব তরুণ ক্রিকেটার যতজন যখন বাদ পড়ছে, সেই সোহাগ গাজী থেকে শুরু করে সবার জন্য প্রার্থনা করি সবাই যেন এরকম বীরত্বের সঙ্গে ফিরে আসে। সবাই নিয়ে এই গল্পগুলো বলতে চাই। সবাই ভালো থাকবেন। শামীমের জন্য অনেক শুভকামনা।